নমস্কার বন্ধুরা, হিস্ট্রি লেসেন্স বাই অয়ন রায় চ্যানেলে তোমাদের আবার স্বাগত জানাই। মাধ্যমিক 2024-এর পরীক্ষা কিন্তু হয়ে গিয়েছে। কিছু অপশনাল সাবজেক্টের পরীক্ষা এখনো বাকি আছে, তবে মেন 7টি বিষয়ের পরীক্ষা কিন্তু হয়ে গিয়েছে। এবং আমাদের চ্যানেলে ধারাবাহিকভাবে আর্টসের যে বিষয়গুলো অর্থাৎ বাংলা, ইতিহাস, এই সমস্ত বিষয়ের প্রশ্ন কিন্তু আপলোড করা হয়ে গিয়েছে এবং তার উত্তরপত্রও আপলোড করে দেওয়া হয়েছে। প্রশ্নগুলো নিয়ে বিস্তারিত আলোচনাও করা হয়েছে কিছু ভিডিওতে। অবশ্যই সেই ভিডিওগুলো দেখবে, তার ডেসক্রিপশনে সেই ভিডিওগুলোর লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা চেক করে নিতে পারো। আজকে আমরা মাধ্যমিক 2024-এর ভূগোলের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। প্রথমেই বলে যে ভূগোলের প্রশ্নপত্র কিন্তু ইতিহাসের মতো অত কঠিন হয়নি, যথেষ্ট সহজ হয়েছে ভূগোলের প্রশ্নপত্র। এবং অনেক ছাত্রছাত্রীদের কাছ থেকে জিজ্ঞেস করার পরে জানা গেছে যে অনেকেই ভূগোলের প্রশ্নে 90 নম্বরের ওপরের উত্তর কিন্তু দিয়ে আসতে পেরেছে। যথেষ্ট সহজ এবং কমন প্রশ্ন পেয়েছে সেই সমস্ত ছাত্রছাত্রীরা। প্রত্যেকেই ভূগোলের পরীক্ষা খুব ভালো দিয়েছে বলে আমার ধারণা। এবং আজকের এই ভিডিওতে আমরা ভূগোলের এমসিকিউ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এবং তার পাশাপাশি যে সমস্ত শর্ট প্রশ্নগুলো আমরা দেখেছি সেই সমস্ত শর্ট প্রশ্নগুলো নিয়েও আলোচনা করব। অর্থাৎ এমসিকিউ এবং শুদ্ধ অশুদ্ধ, শূন্যস্থান পূরণ সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব আমাদের এই ভিডিওতে। আশা করি আজকের এই ভিডিওটা ভালো লাগবে। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে নাও। হিস্ট্রি লেসেন্স বাই অয়ন রায়, পাশের বেল আইকনটাকে প্রেস করতে একদম ভুলবে না। আমরা সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি। দেখো, প্রথম প্রশ্ন একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ, অর্থাৎ পৃথিবীর বাইরে যে সমস্ত ঘটনা ঘটছে সেগুলোর একটা উদাহরণ, সেটা হচ্ছে আবহবিকার। এখানে 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে আবহবিকার। এর পরের প্রশ্ন চলে যাচ্ছি, পার্বত্য হিমবাহে শীর্ষ দেশে হিমবাহ ও পর্বত গাত্রের মধ্যে সংকীর্ণ ও গভীর ফাটলগুলিকে কি বলা হয়? অর্থাৎ উচ্চ পার্বত্য অঞ্চলে যে গভীর ফাটল সেটাকে বার্কস্ট্রুন্ট বলা হয়। পরের প্রশ্ন দেখো, বায়ুমণ্ডলের যে স্তরে আবহাওয়ার গোলযোগ দেখা যায় সেই স্তরটির নাম কি? সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ার। সেটাকে ঝড়ঝঞ্ঝার স্তরও বলা হয়। এখানে ঝড় বা বিভিন্ন ধরনের বিদ্যুৎ চমকানো সমস্ত কিছু এই স্তরে হয়ে থাকে। পরের প্রশ্ন, বৈপরীত্য উত্তাপ সংঘটিত হয় কখন? উচ্চতা বৃদ্ধির সাথে সাথে যখন উষ্ণতা হ্রাস পায়। উচ্চতা বৃদ্ধি পেলে সেই উষ্ণতাটা হ্রাস পায়, এটা স্বাভাবিক, এবং এটাকেই বৈপরীত্য উত্তাপ বলা হয়। ভূপৃষ্ঠের কোনো একটি স্থানে জোয়ারের সঙ্গে ভাটার সময়ের পার্থক্য কত? দেখো, এখানে প্রশ্নটা দেওয়া হয়েছে জোয়ার আর ভাটার পার্থক্য। তোমাদের একটা জিনিস বলে দিই, একটু জেনে নাও যে জোয়ার ধরো পৃথিবীর কোনো একটি স্থান, এটি এখান থেকে এই স্থানে যখন জোয়ার হয়, ধরো এখানে জোয়ার হচ্ছে, এখানে জোয়ার হয়েছে, এই স্থান থেকে যখন আবার জোয়ার আসবে তার সময় হচ্ছে, আবার যখন জোয়ার আসবে তার সময়ের পার্থক্য হবে 12 ঘন্টা 26 মিনিট। আবার এখান থেকে যখন আবার জোয়ার আসবে তখন তার সময়ের পার্থক্য হবে 12 ঘন্টা 26 মিনিট। এখানেও জোয়ার, বোঝা গেছে? এবং এই টোটাল জোয়ারটা, এইটা টোটাল যদি ধরা যায় দেখবে 24 ঘন্টার ওপরে 24 ঘন্টা 52 মিনিট মতো সময় হচ্ছে। এখানে প্রশ্ন হচ্ছে যে একটি স্থানে জোয়ারের থেকে ভাটা, এই জোয়ার, এই জোয়ার এবং এই জোয়ার, এই দুটি জোয়ারের মাঝখানে যে সময়, মাঝখানে যেটুকু সময়, সেইটুকু সময়ের মধ্যে এই জোয়ার থেকে এই জোয়ারে আসার মাঝখানে একবার ভাটা হয়। এই যে ভাটা, এই সময়টা জানতে চাওয়া হয়েছে। অর্থাৎ 12:36 এই সময়টাকে যদি 12:26 এই সময়টাকে যদি ভাগ করা যায় তাহলে দেখো দেখা যাবে 6 ঘন্টা, তাহলে কি দেখা যাবে? দেখা যাবে 6 ঘন্টা 13 মিনিট। এই সময়টা হচ্ছে উত্তর হবে সঠিক। বোঝা যাচ্ছে? আশা করি প্রশ্নটা বোঝা গেছে এবং উত্তরটাও বোঝা গেছে। এর পরের প্রশ্ন চলে যাব, সমুদ্রের যে স্থানে উষ্ণ ও শীতল স্রোত মিলিত হয় তাকে কি বলে? সমুদ্রের একটি স্থানে উষ্ণ আর শীতল স্রোত যখন এসে মিলিত হয় তখন একটা প্রাচীর সৃষ্টি করে বা পাঁচিল সৃষ্টি করে, যেটাকে হিম প্রাচীর বলা হয়। এটাকে এখান থেকে উষ্ণ স্রোত এবং এখান থেকে শীতল স্রোত আসছে, এই দুটো মিলিত যখন হচ্ছে তখন একটা স্পষ্ট রেখা সৃষ্টি হয়। পরের প্রশ্ন, বিষাক্ত নয় এমন একটি বর্জ্য পদার্থের উদাহরণ। বিষাক্ত নয় এখানে সবাই বুঝতে পারছো, পলিথিন বিষাক্ত, ফ্লাই অ্যাশ বিষাক্ত, ক্যাডমিয়াম যার জন্য ইতাই ইতাই আউচ আউচ রোগ হয় সেই ক্যাডমিয়ামও বিষাক্ত। কিন্তু ধানের খোসা এটা কিন্তু বিষাক্ত নয়, ধান বা গমের খোসা এগুলো কিন্তু বিষাক্ত বর্জ্য নয়। পরের প্রশ্ন, ভারতের উত্তরে পার্বত্য অঞ্চলে অবস্থিত একটি লবণাক্ত হ্রদের নাম। এখানে দেখো লবণাক্ত হ্রদ বলা হয়েছে, লবণাক্ত হ্রদ অর্থাৎ নোনা জলের হ্রদ। একমাত্র প্যাংগং যেটা চীন তিব্বত সীমান্তে অবস্থিত সেটা হচ্ছে সবচেয়ে লবণাক্ত হ্রদ। এখানে যে কটি হ্রদ আছে তার মধ্যে এটা। আর উলার হ্রদ হচ্ছে ভারতের মধ্যে সবচেয়ে বড় স্বাদু জলের হ্রদ,
বা মিষ্টি জলের হ্রদ, মিষ্টি জলের হ্রদ। আর এটাও মিষ্টি জলের হ্রদ, এটাও মিষ্টি জলের হ্রদ, শুধু একমাত্র হচ্ছে প্যাংগং হচ্ছে লোনা জলের হ্রদ। পরের প্রশ্ন, ভারতের একটি মুখ্য বৃষ্টিছায়া অঞ্চল, এখানে সঠিক উত্তর হবে শিলং মালভূমি, এখানে সঠিক উত্তর হবে শিলং মালভূমি। পরের প্রশ্ন, ব্যাসল্ট শিলার আবহ বিকারের ফলে সৃষ্ট মৃত্তিকা কি, এর সঠিক উত্তর হবে কৃষ্ণ মৃত্তিকা। পরের প্রশ্ন, ভারতের কেন্দ্রীয় কার্পাস গবেষণাগার নাগপুরে অবস্থিত, কটকে ধান গবেষণা কেন্দ্র অবস্থিত, লখনৌতে আখ গবেষণা বা ইক্ষু গবেষণা কেন্দ্র অবস্থিত। দেখো পরের প্রশ্ন, বনজ ভিত্তিক শিল্পের একটি উদাহরণ, মানে বন থেকে আসে এমন একটা শিল্প, লৌহ ইস্পাত হবে না, পেট্রোরাসায়নিকও হবে না। দোহন শিল্প মানে হচ্ছে দুগ্ধজাত শিল্প, যেটাকে দোয়া হয়, গরুর দুধ দোয়া হয়, তোমরা সবাই জানো, সেটাকে দোহন শিল্প বলে। মূলত দুগ্ধজাত শিল্পকেই দোহন শিল্প বলা হয়। এখান থেকে একমাত্র কাগজ শিল্প যেটা বনজ সম্পদ দ্বারা সৃষ্ট, তাই এটা সঠিক উত্তর হবে কাগজ শিল্প। পরের প্রশ্ন, ভারতের ডেট্রয়েট কাকে বলে, সবাই জানো, অনেকেই এই বিষয়টা নিয়ে অবগত, এটা হচ্ছে চেন্নাই। উপগ্রহ চিত্রে উপগ্রহ চিত্রে নদী ও জলাশয় যে রং দ্বারা চিহ্নিত করা হয় সেটা হচ্ছে গাঢ় নীল রং, গাঢ় নীল রং দ্বারা চিহ্নিত করা হয়। পরের প্রশ্ন দেখো, এখানে বলা হচ্ছে শুদ্ধ অশুদ্ধ। প্রথম, নদীর উৎস অঞ্চলে ধারণ অববাহিকা সৃষ্টি হয়, এটা হবে শুদ্ধ, এটা হচ্ছে শুদ্ধ। পরেরটা দেখো, ঝুলন্ত উপত্যকা নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত হয়, এটা হচ্ছে অশুদ্ধ, অর্থাৎ ক্ষয়কার্যের ফলে গঠিত হয় না। সমুদ্র বায়ু সন্ধ্যাবেলা প্রবাহিত হয়, এটা হচ্ছে শুদ্ধ। এর পরেরটা দেখো, হিমালয়ের দুটি উল্লেখযোগ্য উদ্ভিদ হলো গরান আর গোলপাতা, এটাও কিন্তু অশুদ্ধ। তোমরা সবাই জানো গরান, গোলপাতা, গেওয়া এগুলো হচ্ছে সব মানে সমতল ভূমি, বিশেষত সুন্দরবন বা লবণাক্ত জলবায়ু অঞ্চলের উদ্ভিদ, হিমালয়ের দুটি উদ্ভিদ নয়। গোদাবরী নদী গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে, এটাও কিন্তু অশুদ্ধ, এটার উত্তর হবে অশুদ্ধ। দেখো, আর্সেনিক একটি বিষাক্ত বর্জ্য পদার্থ, এটার উত্তর হবে সঠিক, অর্থাৎ এটা হবে শুদ্ধ, এটা একটি বিষাক্ত বর্জ্য পদার্থ। মহাকাশে প্রেরিত ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ অ্যাপোলো, এটা কিন্তু অশুদ্ধ। তোমরা সবাই জানো যে প্রথম কৃত্রিম উপগ্রহের নাম হচ্ছে আর্যভট্ট। পরের প্রশ্ন দেখো, এখানে শূন্যস্থান পূরণ দেওয়া হয়েছে, এখানে শূন্যস্থান পূরণের উত্তরগুলো একবার তোমরা দেখে নাও ভালো করে। সেটা হচ্ছে, প্রথম প্রপাতকূপ বা প্লাঞ্চ পুল সৃষ্টি হয় কিসের পাদদেশে, জলপ্রপাতের পাদদেশে, এখানে উত্তর হবে জলপ্রপাত। পরের প্রশ্ন হবে দেখো, বায়ু প্রবাহ ও সমুদ্র স্রোত বিক্ষিপ্ত হয় কোন শক্তির প্রভাবে, কোরিওলিস বল, কোরিওলিস বল। পরেরটা দেখো, নিরক্ষীয় অঞ্চলে কোন ধরনের বৃষ্টিপাত সংঘটিত হয়, এখানে উত্তর হবে পরিচলন বৃষ্টিপাত, এটা সবাই জানি আমরা, পরিচলন বৃষ্টিপাত। পরেরটা দেখো, শীতল কোন স্রোতের ফলে নিউ ফাউন্ডল্যান্ড অঞ্চলে শীতকালে তুষারপাত হয়, শীতল স্রোত হচ্ছে ল্যাব্রাডর, ল্যাব্রাডর স্রোতের ফলে নিউ ফাউন্ডল্যান্ড অঞ্চলে ল্যাব্রাডর। এর পরেরটা দেখো, ব্যবহৃত ইনজেকশন সিরিঞ্জ একটি কি ধরনের বর্জ্য, এটা হচ্ছে সংক্রামক বর্জ্য, কারণ কারোর ব্যবহার করা সিরিঞ্জ সেটা যদি অন্য কারোর ব্যবহার করা হয় সেখান থেকে রোগ সংক্রামিত হতে পারে। পরের প্রশ্ন, ন্যাপথা কোন শিল্পের প্রধান কাঁচামাল, পেট্রোরাসায়নিক শিল্প। এবং সর্বশেষ প্রশ্ন হচ্ছে, 2011 খ্রিস্টাব্দে আদমশুমারি অনুযায়ী ভারতের সর্বনিম্ন জনঘনত্ব সম্পন্ন রাজ্য কোনটি, উত্তর হবে অরুণাচল প্রদেশ। জনঘনত্বের দিক থেকে অরুণাচল প্রদেশ, আর জনসংখ্যা হচ্ছে সিকিম, যদি সর্বনিম্ন জনসংখ্যা সিকিম, আর সর্ব উচ্চ জনসংখ্যা হচ্ছে উত্তরপ্রদেশ, এবং সর্ব উচ্চ জনঘনত্ব হচ্ছে বিহার। দেখো, বাম স্তম্ভ ডান স্তম্ভটা একবার মিলিয়ে নিই, বা বাম দিক বা ডান দিক এটা একবার দেখে নিই। দেখো, কাশ্মীর উপত্যকা, কাশ্মীর উপত্যকায় কি চাষ হয়, জাফরান, এখানে সঠিক উত্তর হবে। দেখো, লুনি নদী, লুনি নদী কোথায়, রাজস্থানে অবস্থিত, লুনি নদী রাজস্থানে অবস্থিত। তারপরে দেখো বলা হয়েছে রোডোডেনড্রন, এটা কোন ধরনের উদ্ভিদ, এটা এক ধরনের আলপস অঞ্চলে, পার্বত্য অঞ্চলের উদ্ভিদ রোডোডেনড্রন। আর আরেকটা হচ্ছে শঙ্কর ইস্পাত কেন্দ্র, যেটা পড়ে রয়েছে সেটা সালেম, সেটা হচ্ছে শঙ্কর ইস্পাত কেন্দ্র। এই ছিল আজকের আমাদের আলোচনা। আমরা বড় প্রশ্নগুলো আস্তে আস্তে সরিয়ে নিয়ে যাচ্ছি, তোমরা একবার দেখে নাও। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু খুবই কমন এসছে, খুবই সহজ প্রশ্ন এসছে। দেখো, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই কমন প্রশ্ন, আমাদের সাজেশনের সঙ্গে মিলে গেছে, প্রায় প্রত্যেকটি প্রশ্ন আমাদের সাজেশনের সঙ্গে মিলে গেছে। অর্থাৎ ভূগোল পরীক্ষা এবছর অর্থাৎ 2024-এ মাধ্যমিকে যথেষ্ট ভালো হয়েছে। এবং তোমরা দেখতে পাচ্ছ ম্যাপ পয়েন্টিংও কিন্তু দেওয়া হয়েছে, এবং প্রত্যেকটি ম্যাপ পয়েন্টিং খুব সহজ। মেঘালয় মালভূমি দেওয়া হয়েছে,
মালাবার উপকূল দেওয়া হয়েছে, নর্মদা নদী দেওয়া হয়েছে। ম্যাপ পয়েন্টিংয়ের একটা আলাদা ভিডিও আমরা নিয়ে আসবো এবং সেখানে সবকটা বিষয়ে ম্যাপ পয়েন্টিং একসঙ্গে একটা ম্যাপের মধ্যে করে তোমাদের জন্য উপস্থাপন করব খুব শীঘ্রই। এবং সেই ভিডিওটা অবশ্যই তোমরা দেখবে আশা রাখবো এবং তোমাদের সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে। যদি কোনো রকম প্রবলেম থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করবে এবং আমাদের সঙ্গে যোগাযোগ করবে, আমরা তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি আজকের ভিডিওটা অনেক ভালো লেগেছে। এরকম ভিডিও যদি আরও চাও অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো এবং আমাদের পাশে থাকবার জন্য সাবস্ক্রাইব বাটনে প্রেস করো এবং পাশের বেল আইকনটাকে প্রেস করে দাও, যাতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার প্রথম চলে আসে। মাধ্যমিক পরীক্ষা শেষ, উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণী পরীক্ষা এখনও বাকি আছে, তাই আমরা তাদের সঙ্গে সবসময় রয়েছি। কোনো রকম সমস্যা হলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করবে। আমরা খুব শীঘ্রই উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য প্রত্যেকটি বিষয়ের অধ্যায়ভিত্তিক শর্ট প্রশ্ন বা সাজেশন শর্ট প্রশ্ন নিয়ে আসবো খুব শীঘ্রই। দেখা হচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।